একটি ছোট গ্রামের মানুষ। তাদের একমাত্র স্কুলটির ভবন ভেঙে পড়েছে। শিক্ষক নেই, টয়লেট নেই, ছাদ চুঁয়ে পানি পড়ে। বারবার আবেদন করেও যখন কোনো সমাধান আসে না, তখন বোঝা যায় সমস্যাটা স্কুলের নয়, সমস্যাটা ব্যবস্থার। কারণ প্রতিটি সিদ্ধান্ত আসতে হয় কেন্দ্রীয় দপ্তর থেকে। অথচ এই সমস্যার সমাধান স্থানীয়ভাবেই দ্রুত নেওয়া যেত। এখান থেকেই প্রশ্ন ওঠে, কেন না সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্থানীয়দের হাতেই থাকা উচিত। এই চিন্তা থেকেই জন্ম নেয় বিকেন্দ্রীকরণের ধারণা। কেন্দ্রীয় সরকারের একক সিদ্ধান্ত নির্ভর ব্যবস্থার পরিবর্তে যখন ক্ষমতা ছড়িয়ে দেওয়া হয় স্থানীয় স্তরের প্রশাসন, প্রতিষ্ঠানের ও জনগণের মাঝে, তখনই শুরু হয় বিকেন্দ্রীকরণের যাত্রা। এই প্রক্রিয়া শুধু একটি প্রশাসনিক কৌশল নয়, এটি হচ্ছে জনগণের কাছে সরকারকে পৌঁছে দেওয়ার একটি মানবিক প্রয়াস। সংজ্ঞা: বিকেন্দ্রীকরণ হল একটি রাষ্ট্রের প্রশাসনিক, আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হস্তান্তরের প্রক্রিয়া, যাতে স্থানীয় জনগণ নিজ নিজ এলাকার সমস্যার সমাধানে সক্রিয়ভাবে অংশ নিতে পারে এবং প্রশাসন আরও কার্যকর ও অংশগ্রহণমূলক হয়। রাষ্ট্রবিজ্ঞানী এইচ. হানসন এর মতে, Decentralization means the transfer of authority from a higher level of government to a lower level, or from the center to the periphery. অর্থাৎ বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় সরকারের উচ্চতর স্তর থেকে নিম্নতর স্তরে কিংবা কেন্দ্র থেকে প্রান্তিক স্তরে কর্তৃত্ব হস্তান্তর। বিকেন্দ্রীকরণের বৈশিষ্ট্য: ১. বিকেন্দ্রীকরণে ক্ষমতা কেবল নিচে নয়, অনুভূমিকভাবেও বিতরণ হয়, যেমন স্থানীয় সরকার, বেসরকারি প্রতিষ্ঠানের ও জনগণের মাঝে। ২. এটি প্রশাসনের কাঠামোকে আরও নমনীয় ও জনমুখী করে তোলে। ৩. স্থানীয় স্তরের সমস্যা স্থানীয় পর্যায়ে সমাধানের সুযোগ সৃষ্টি হয়। ৪. জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং তাদের মধ্যে দায়িত্ববোধ ও মালিকানাবোধ তৈরি হয়। ৫. এটি রাজনৈতিক সচেতনতা ও গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে। বিকেন্দ্রীকরণের সুবিধা: প্রথমত, বিকেন্দ্রীকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে গতি আসে। স্থানীয় সমস্যা সম্পর্কে স্থানীয়রাই সবচেয়ে ভালো জানে, তাই তারাই সবচেয়ে দ্রুত ও কার্যকর সমাধান দিতে পারে। দ্বিতীয়ত, জনগণের চাহিদা অনুযায়ী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। একই নিয়ম বা নীতিমালা দেশের সব অঞ্চলের জন্য উপযোগী নাও হতে পারে, তাই স্থানীয়ভাবে পরিকল্পনা গ্রহণ অনেক বেশি বাস্তবসম্মত। তৃতীয়ত, জনগণের অংশগ্রহণ ও গণতান্ত্রিক মনোভাব বাড়ে। জনগণ যখন সরাসরি প্রশাসনের সাথে যুক্ত হয়, তখন তারা দায়িত্বশীল হয়ে ওঠে। চতুর্থত, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। স্থানীয় কর্মকর্তারা সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে, ফলে সেবার মান উন্নত হয়। অবশেষে, বিকেন্দ্রীকরণ উন্নয়নের বৈষম্য কমাতে সাহায্য করে। রাজধানীকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে প্রত্যন্ত অঞ্চলেও সমান সুযোগ সৃষ্টি হয়। বিকেন্দ্রীকরণের অসুবিধা: যদিও বিকেন্দ্রীকরণ অনেক সুবিধা নিয়ে আসে, তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন, অনেক সময় স্থানীয় প্রশাসনের দক্ষতার অভাব দেখা যায়। প্রশিক্ষণ ও অভিজ্ঞতার অভাবে সিদ্ধান্তের মান নিম্নমানের হতে পারে। অর্থনৈতিক ও কারিগরি সীমাবদ্ধতাও বড় সমস্যা। স্থানীয় সরকারগুলো প্রয়োজনীয় তহবিল বা প্রযুক্তি না পেলে কাজের গতি থেমে যায়। কখনো কখনো স্থানীয় রাজনীতি প্রশাসনে প্রভাব ফেলতে পারে, যা স্বচ্ছতা ও নিরপেক্ষতা ব্যাহত করে। এছাড়া বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নিয়ম বা নীতি অনুসরণ করলে কেন্দ্রীয় প্রশাসনের সাথে সমন্বয় রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এতে সার্বিক নীতিগত বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সবচেয়ে বড় কথা, বিকেন্দ্রীকরণের সুযোগে কখনো কখনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে অপব্যবহার করা হয়, যা পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে দিতে পারে। উপসংহার: বিকেন্দ্রীকরণ কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন। জনগণের কাছে সরকারকে পৌঁছে দিতে, প্রশাসনকে কার্যকর ও মানবিক করতে বিকেন্দ্রীকরণ একটি অপরিহার্য প্রক্রিয়া। তবে এটি যেন কেবল নামমাত্র বিকেন্দ্রীকরণ না হয়, বরং কার্যকর হয়, সেজন্য প্রয়োজন দক্ষ জনবল, পর্যাপ্ত অর্থ, সুশাসন এবং রাজনৈতিক সদিচ্ছা। কেন্দ্র ও প্রান্তের মধ্যে ভারসাম্য বজায় রেখে যদি বিকেন্দ্রীকরণ বাস্তবায়িত করা যায়, তবে সেটি হবে একটি শক্তিশালী গণতন্ত্র ও উন্নয়নশীল রাষ্ট্রের অন্যতম ভিত্তি।